আসসালামু আলাইকুম এভরিওয়ান। মায়ের মৃত্যু গল্পের 7 নম্বর পর্ব। তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। ঘড়িতে এখন বাজে রাত প্রায় 12টার মতো। রুমে বসে থাকতে আর ভালো লাগছে না, তাই ছাদে চলে গেলাম। ছাদের এক কোণা থেকে অন্য কোণায় হাঁটাহাঁটি করছি, কখন যেন রিয়া ম্যাম আসবে। আমার কতদিনের ইচ্ছা রিয়া ম্যামকে দেখব। এই অপেক্ষার মাঝে একটা ভালো লাগা আছে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর হঠাৎ কারো পায়ের আওয়াজের শব্দ শুনতে পেলাম। আমার নাকে অন্যরকম একটা আলাদা ঘ্রাণ আসলো। হ্যাঁ, এটাই রিয়া ম্যাম ব্যবহার করে। আমি এই সুগন্ধি পেয়েই বুঝে গেলাম যে রিয়া ম্যাম চলে আসছে। সিঁড়ি বেয়ে একটা মেয়ে উপরে উঠে আসলো। রিয়া ম্যামের শরীরের ঘ্রাণে পুরো ছাদে সুবাস ছড়িয়ে গেছে। রিয়া ম্যাম এসে এক কোনায় গিয়ে দাঁড়ালো। আমার দিকে শুধু একবার তাকিয়ে দেখলো। ছাদে হালকা হালকা চাঁদের আলো আছে, তবে রিয়া ম্যামের মুখটা আমি এখনো দেখতে পারি নাই। হঠাৎ মধুর কণ্ঠে রিয়া ম্যাম বলল, কখন থেকে এখানে দাঁড়িয়ে আছো? আমি রিয়া ম্যামের কথা শুনে বললাম, কি বললেন আবার বলেন তো। রিয়া ম্যাম আবার বলল, আমি বলেছি তুমি কখন থেকে এখানে দাঁড়িয়ে আছো। এবার আমি একটু খুশি হয়ে হালকা জোরে বললাম, সত্যি ম্যাম আপনি আমার সাথে কথা বলছেন? আপনাকে দেখার জন্য যেখানে সবাই নিজের মৃত্যু নিজেই ডেকে আনে, আর সেখানে আপনি আমার সাথে কথা বলছেন। বিশ্বাস করেন ম্যাম, আমি যে কতটা খুশি হয়েছি বলার বাহিরে। আপনি যখন বলেছেন আমার সাথে রাতে দেখা করতে চান, সেই থেকে যে আমি আপনার অপেক্ষায় বসে আছি। বিছানায় একটুও গা লাগাই নাই, শুধু আপনাকে এক নজর দেখব বলে। এখন বলেন আমি আপনার জন্য কি করতে পারি? শুধু হুকুম করেন, আপনার জন্য আমি আমার জীবন উৎসর্গ করে দিব। আমার কথা শুনে রিয়া ম্যাম কিছু না বলে কিছুক্ষণ চুপচাপ থেকে বলল, তোমার নাম কি? আমি বললাম, ম্যাম আমার নামটা যদি আপনার পছন্দ না হয় তাহলে বলবেন, আমি এখনই চেঞ্জ করে ফেলবো। আমার নাম রনি। রিয়া ম্যাম আমার কথা শুনে একটু খুশির সুরে বলল, আরে না, কে বলেছে তোমার নাম সুন্দর না? আর আমি বললে চেঞ্জ করে ফেলবে কেন? আমি তোমার কে? আমি বললাম, জি ম্যাম, এখানে আমি আপনার টাকার কেনা চাকর, তাই আপনি যা বলবেন আমি তাই করব। রিয়া ম্যাম বলল, এভাবে বলবে না, এখন বলো আমি এখানে কেন এসেছি, তুমি কি তা জানতে চাও? আমি বললাম, জি ম্যাম বলেন কি বলবেন, তার আগে আমার একটা অনুরোধ যদি রাখতেন। রিয়া ম্যাম বলল, বলো কি বলবে। আমি আমার মাথা নিচু করে বললাম, জানি আমার এটা বলা অন্যায় হবে, তবে কি করব বলেন। সবাই বলে আপনি নাকি বিশ্ব সুন্দরী, এত সুন্দর আপনি, সবাই নাকি আপনার জন্য জীবন দিয়ে দেয়। আপনাকে দেখার লোভটা এখনো আমি সামলাতে পারি নাই। যদি আপনাকে এক নজর আমি দেখতে পারতাম তো। আমার কথা শুনে রিয়া ম্যাম একদম চুপচাপ দাঁড়িয়ে আছে, কোনো কথা বলছে না। তাহলে আমি কি ভুল কিছু বলে ফেলেছি? রিয়া ম্যাম হয়তো আমার কাছে এটা আশা করে নাই। এবার আমি রিয়া ম্যামের সামনে গিয়ে পা ভাঁজ করে হাঁটু গেড়ে নিচে বসে বললাম, ম্যাম আমি আগেই বলেছি, আমি যদি ভুল কিছু বলে থাকি তাহলে আমাকে মাফ করবেন। আমি এভাবে বলতে চাই নাই। কি করব বলেন, আমার ভেতরে একটা আগ্রহ আপনাকে এক নজর দেখব বলে। এবার আমার কথা শুনে রিয়া ম্যাম বলল, উঠে দাঁড়াও আগে। রিয়া ম্যামের কথা মতো আমিও তাই করলাম। হঠাৎ রিয়া ম্যাম আমার কাছে এসে আমার হাত থেকে ফোনটা নিয়ে ফোনের লাইট অন করে রিয়া ম্যাম নিজের মুখে ধরে বলল, নাও ভালো করে দেখে নাও। রিয়া ম্যামকে দেখে আমি তো ধপ করে নিচে বসে পড়লাম। আসলেই কি এত সুন্দর মানুষ হতে পারে? চাঁদও মনে হয় এতটা সুন্দর নয় যতটা সুন্দর রিয়া ম্যাম। আচ্ছা সত্যিই কি মানুষ এতটা সুন্দর হয়? রিয়া বলল, কি বলছো এসব উল্টাপাল্টা? আমার এবার হুঁশ ফিরতেই মনে হলো যে আমি এগুলো এতক্ষণে রিয়া ম্যামকে শুনিয়ে শুনিয়ে বলছিলাম। আজকে আমি তোমাদেরকে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার ওনেক্স সম্পর্কে বলতে চাই, যেটি পিএসজি এবং সিরিয়ার অফিসিয়াল পার্টনার। এই অ্যাপে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্রাশ, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। সাইন আপ করার সময় আমার প্রচার কোড রিদওয়ান8 ব্যবহার করে আপনার প্রথম জমাতে 24,000 টাকা পর্যন্ত পান। আপনি বিকাশ, নগদ, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই এখনই গুগলে ওয়াইক সার্চ করে অফিসিয়াল ওয়েবসাইটটিতে গিয়ে রেজিস্ট্রেশন করুন। আর রেজিস্ট্রেশনের সময় অবশ্যই আমার প্রচার কোড রিদওয়ান8 ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 24,000 টাকা পর্যন্ত পান। রিয়া ম্যাম এবার আমার হাতে ফোনটা দিয়ে বলল, কি হলো, কথা বলছো না কেন? এবার আমি খুব সুন্দরভাবে উত্তর দিলাম, কি বলবো বলেন ম্যাম। আপনি যে এতটা সুন্দরী এটা জানলে আমি আরো আগে আপনাকে দেখে নিতাম। এজন্য যদিও আমার মৃত্যু হতো সেটা আমি মাথা পেতে নিতাম। আবার রিয়া ম্যাম কথা বলা বন্ধ করে দিল। কিছুক্ষণ পর হঠাৎ দেখি রিয়া ম্যাম চোখের পানি মুছলেন। এটা দেখে আমি তো বোকা হয়ে গেছি। তার মানে রিয়া ম্যাম এতক্ষণ কান্না করছিল আর আমি এটা বুঝতেও পারি নাই। এবার আমি রিয়া ম্যামের সামনে এগিয়ে গিয়ে বললাম, আপনাকে কে কি বলেছে আমাকে এক্ষুনি বলেন, আমি তার শরীর থেকে মাথা আলাদা করে ফেলবো। আমার কথা শুনে রিয়া ম্যাম কান্নার সুরে বলল, সবাই শুধু আমার সৌন্দর্য নিয়ে পড়ে আছে। সবাই বলে আমি নাকি বিশ্ব সুন্দরী, কিন্তু কেউ তো এটার খোঁজ নেয় না আমার ভেতরে কি চলছে। আমাকে তো কেউ এটা জিজ্ঞেসও করে না আমি কেমন আছি। একটা রুমের ভেতরে সারাদিন কেন বন্দী হয়ে পড়ে থাকি।
এবার আমি মাথা নিচু করে বললাম, প্লিজ ম্যাম আর কিছু বলবেন না, সহ্য করতে পারছি না। আমি জানি না আপনার কি হয়েছে, আমাকে শুধু একবার বলেন, আপনার জন্য আমি পুরো পৃথিবী উলটপালট করে ফেলবো। এবার রিয়া ম্যাম বলা শুরু করলো, আমরা তোমাদের মতো সাধারণ মানুষ না। এখানে মুক্তা আর ওর রুমডেট বয়ফ্রেন্ড ওরা কেউ মানুষ না। আমি নিজেও একজন পরী, তবে আমার শক্তি ওরা এই সীমানার ভেতরে আটকে রেখেছে। তুমি হয়তো জানো না মুক্তা আমার আপন বোন হয়, তবে সৎ বোন। পরিরাজ্যে আমি ছিলাম একমাত্র সবচেয়ে সুন্দরী। একসময় মুক্তা চিন্তা করে কিভাবে পরিরাজ্য ধ্বংস করবে, কিন্তু সেটা করতে না পেরে মধ্যরাতে আমাকে এখানে নিয়ে এসে আমার সমস্ত শক্তি এখানে বন্দি করে দেয়। এবার রিয়া ম্যাম পিঠ থেকে কাপড়টা একটু সরিয়ে আমাকে দেখিয়ে বলল, এই দেখো ওরা মধ্যরাতে আমাকে কেমন মারধর করে। আমি ফোনের স্ক্রিন অন করে দেখি রিয়া ম্যাম যা বলছে তাই ঠিক। রাগে ফোনটা আছাড় মেরে নিচে ফেলে দিয়ে নিজের মাথার চুল টেনে বললাম, আমি এদের ছাড়বো না ম্যাম, কসম করে বলছি আপনার গায়ে যে এভাবে আঘাত করেছে আমি তাকে ছাড়বো না আমি। রিয়া ম্যাম এবার শান্ত হয়ে বললেন, আমি যে একজন পরী, আমাকে তুমি ভয় পাচ্ছ না? আমি এবার ম্যাডামের দিকে তাকিয়ে বললাম, আমি আবার কাকে ভয় পাবো? আপনি তো আমার ম্যাডাম, আপনার জন্য আমি সবকিছু করতে পারি। আপনি যা কিছু হন না কেন তাতে আমার কিছু যায় আসে না। শুধু এটা জানি আমি আপনার জন্য সবকিছু করতে পারি। কেন জানি আমার মন বলছে আপনার কথা মানা আমার কর্তব্য। রিয়া ম্যাম বলল, তোমার আম্মুকে তোমার চাচাতো বোন আর তোমার সৎ বাবা মারতো না। এখানে মুক্তার জাদু শক্তি আছে, এটা অন্য একদিন বলবো, এখন শুধু এইটুকুই জেনে রাখো। এবার আমার মাথা দিয়ে রাগের কারণে ধোয়া বের হচ্ছে, মনটা চাইছে আমাকে রেগে যেতে দেখে রিয়া ম্যাম বলল, তুমি চাইলেও ওদের কিছু করতে পারবে না, মুক্তা খুব চালাক। আমি বললাম, সবকিছুই তো বুঝলাম, কিন্তু আপনি যে বাবা। রিয়া ম্যাম আমাকে থামিয়ে বলল, ওটা আমাকে বলতে বাধ্য করে, না হলে মুক্তা আমার সম্মান নিয়ে খেলবে। এখন শুধু আমাকে ওরা মারে, এই পর্যন্তই স্থগিত আছে। যদি উনাকে বাবা বলে না ডাকি তাহলে ওরা আমার কাপড় নিয়ে। রিয়া ম্যাম এ পর্যন্ত বলে কান্না করে দিল। এই মুহূর্তে যে আমার কি করা উচিত সেটা আমার মাথায় ঢুকছে না। শুধু বললাম, তাহলে এটাই কি মুক্তার বয়ফ্রেন্ড? রিয়া ম্যাম বলল, শুধু বয়ফ্রেন্ড না, ওরা তো রাতে দিনে অনেকের সামনেই। কি বলবো তোমাকে? আর তোমার মনে একটা প্রশ্ন হয়তো থাকতে পারে, আমাকে এখানে বিশ্বসুন্দরী বানানোর কারণ কি? মূল কথা হলো ওরা আমাকে দেখিয়ে অনেক মানুষ এখানে নিয়ে আসে। আমি কি বলতে চেয়েছি তুমি বুঝেছো তো? আমি বললাম, সবকিছুই বুঝলাম, তবে আপনি যে এখানে বন্দী এটাও আমি বুঝতে পারছি। আজকে থেকে আমার কাজ হলো আপনাকে এখান থেকে মুক্ত করা, তাই তো? রিয়া ম্যাম এবার আমার দিকে মায়াবী দৃষ্টিতে তাকিয়ে বলল, পারবে তুমি? আজকে মধ্যরাতে তোমাকে শুধু এই কথা বলার জন্য এখানে আসলাম। আমি বললাম, আমাকে কিভাবে কি করতে হবে তাই শুধু বলেন, আমি পারবো, অবশ্যই পারবো। আপনার জন্য আমি আমার জীবনটা দিয়ে দিতেও রাজি আছি। রিয়া ম্যাম এবার আমার মাথার চুল টেনে বলল, এভাবে বলতে হবে না, এখন আমি কি বলি মনোযোগ দিয়ে শুনো। আমি বললাম, জি ম্যাডাম বলেন। রিয়া ম্যাম ছাদের রুমটা ইশারা করে বলল, একমাত্র এই বাসা থেকে বের হওয়ার রাস্তা এই রুমের ভেতরেই আছে, তবে রুমের কোন জায়গায় আছে এটা আমি বলতে পারবো না। আজ পর্যন্ত যারাই এই রুমে ছিল সবাই মারা গেছে, শুধু তুমি আছো, এজন্য তোমাকে এই কথা বললাম। আমি বললাম, বুঝলাম, মুক্তা সবকিছু চালাকি করে তৈরি করেছে, তবে আমি বাঁচি আর মরি, এখান থেকে বের হওয়ার রাস্তা থাক আর না থাক, আমি প্রমিস করে বলছি আমি আপনাকে এখান থেকে মুক্ত করেই ছাড়বো, এটা আমার ওয়াদা। তবে আমার একটা কথা ম্যাম। রিয়া ম্যাম বলল, বলো। আমি বললাম, আপনি এখান থেকে মুক্ত হতেই আপনি আপনার মতো আপনার রাজ্যে চলে যাবেন। আমার যে এই পৃথিবীতে যাওয়ার মতো কেউ নেই, যে একজন ছিল তাকেও ওরা সবাই মিলে মেরে ফেলেছে। আপনি কি আমাকে সাথে করে আপনার রাজ্যে নিয়ে যাবেন? এখানে যেমন আমি আপনার চাকর হয়ে আছি ঠিক তেমনি ওখানেও আমি আপনার চাকর হয়ে থাকব, যদি আপনি সুযোগ দেন। রিয়া ম্যাম এবার উপরে তাকিয়ে বলল, তুমি ছেলেটা আসলেই খুব ভালো, যদি আমাকে এখান থেকে বের করতে পারো তাহলে তুমি যা চাইবে আমি তাই দিব। আমি বললাম, ম্যাম আমাকে কয়েকদিন সময় দিন, এর ভেতরে আমি সবকিছুর খোঁজ নিয়ে নিব। রিয়া ম্যাম বলল, আমাকে এখন যেতে হবে, আর সকালে এভাবে কফি নিয়ে দাঁড়িয়ে থাকবে না, 10টা বাজার 1 মিনিট আগে যাবে, ঠিক আছে? আমি বললাম, জি ম্যাম। আর একটা কথা বলবো কি? রিয়া ম্যাম বলল, বলো। আমি বললাম, রিয়া ম্যাম আপনি কি ঘ্রাণ ব্যবহার করেন, এটা আমাকে একেবারে পাগল বানিয়ে দিচ্ছে। এবার আমার কথা শুনে রিয়া ম্যাম হাসি দিয়ে বলল, ফাজিল ছেলে, এত কিছু জানতে নেই। ঠাস করে আমার গালে চড় দিয়ে বলল, ভালো থেকো, আর যা কিছু করবে তাড়াতাড়ি করবে, ঠিক আছে? আমি তোমার অপেক্ষায় আছি। এই বলে রিয়া ম্যাম পেছনে ফিরে চলে গেল। আমি শুধু রিয়া ম্যামের যাওয়ার দিকে তাকিয়ে আছি। সব চিন্তা আমার মাথা থেকে বিদায় হয়ে গেছে। এখন চিন্তা শুধু একটাই, রিয়া ম্যামকে এখান থেকে কিভাবে বের করব। আস্তে আস্তে হেঁটে রুমে চলে গেলাম। রুমের চারপাশে একবার তাকিয়ে দেখলাম কোথাও কিছু নেই। আবার রিয়া ম্যাম বলল, এই বাসা থেকে পালানোর রাস্তা নাকি এখানে আছে। যাক, এগুলো সকালে দেখবনি, আগে ঘুমিয়ে নেই।
বিছানায় শরীর লাগানোর কিছুক্ষণ পর মনে হলো যেন আমি অন্ধকার একটা রুমের ভেতরে পড়ে আছি। সাধারণত আমি আমার রুমে সবসময় একটা ডিম লাইট জ্বালিয়ে রাখি, এটা যেন আমার অন্যরকম একটা বদ অভ্যাস। কিন্তু আজকে আমার রুমে ডিম লাইট কোথায়? আর এখানে তো দিনেই কোনো কিছু হঠাৎ করে চলে যায় না, তবে আমি এতটা অন্ধকারে কোথায় পড়ে আছি? তাড়াতাড়ি শোয়া থেকে উঠে আমি তো বোকা হয়ে গেলাম। আমি এতক্ষণ ফ্লোরে শুয়েছিলাম, কিন্তু আমি তো বিছানার উপর ছিলাম। হঠাৎ এখানে কি করে এলাম? এসব চিন্তা করে ভয়ে আমার শরীরের প্রতিটা লোম দাঁড়িয়ে গেছে। কোথাও কেউ নেই, একা একটা অন্ধকার রুমে পড়ে আছি আমি। কেমন যেন মনের ভেতরে একটা ভয় চলে আসছে। হঠাৎ করে আমাকে অবাক করে দিয়ে আলো জ্বলে উঠল। আমার সামনে রিয়া ম্যাম লম্বা ধারালো একটা ছুরি নিয়ে দাঁড়িয়ে আছে। ছুরিটা দেখি একদম চকচক করছে। এটা দেখে তো ভয়ে আমার কলিজায় পানি নেই। যাকে আমি বাঁচাতে চেষ্টা করছি, আজকে সেই মানুষটি আমাকে মারার জন্য ছুরি নিয়ে দাঁড়িয়ে আছে। রিয়া ম্যাম এবার আমার দিকে তাকিয়ে বলল, তুই কি কোনোদিন আমার সাথে দেখা করেছিলি? আমি উত্তর দিলাম, না ম্যাম, আপনার সাথে আমার কখনো দেখা হয় নাই। রিয়া ম্যাম বলল, তাহলে তুই আমাকে দেখে কিভাবে চিনলি যে আমি তোর রিয়া ম্যাম? আমি বললাম, জি ম্যাম, আপনার শরীরে আলাদা একটা ঘ্রাণ আছে, যেটা আমার নাকে গেলেই আমি বুঝে ফেলি যে আপনি আমার আশেপাশে কোথাও আছেন। রিয়া ম্যাম বলল, আমি কোথায় আছি না আছি সেটা দেখে তোর লাভ নেই। আজকে রাতে কি আমার সাথে দেখা করেছিলি? আমি বললাম, আপনাকে দেখার অনুমতি স্যার এখনো আমাকে দেয় নাই, এজন্য আজকে পর্যন্ত আপনাকে আমি দেখি নাই। রিয়া ম্যাম এবার ছুরিটা শক্ত করে ধরে বলল, আমি যদি চাই তাহলে তোর মুন্ডু এখনই নামিয়ে ফেলবো। এখন সত্যি করে বল, রাতে কি আমার সাথে দেখা করেছিলি? আমি বললাম, আমি বলেছি তো আজকে রাতে আমি কারোর সাথে দেখা করি নাই। এবার রিয়া ম্যাম আমার সামনে এসে বলল, সত্যি করে বল বলছি, না হলে এখনই তোর গলায়। আমি বললাম, আমি সত্যি কথা বলছি ম্যাম। এ কথাটা বলতেই মুহূর্তের ভেতরে রিয়া ম্যাম আমার গলা বরাবর ছুরি বসিয়ে দিল। আমি তো লাফ দিয়ে ঘুম থেকে উঠে গলায় হাত দিয়ে দেখি সবকিছু ঠিকঠাক আছে। ভয়ে আমার শরীর থেকে ঘাম বের হচ্ছে। তার মানে আমি কি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম? কিন্তু রিয়া ম্যাম আমাকে মারতে চাইলো কেন? হঠাৎ করে বাহিরে কিসের যেন একটা শব্দ পেলাম। দরজার কাছে উকি দিয়ে দেখি রিয়া যাকে বাবা বলে ডাকে তিনি আর মুক্তা দুজনেই দুজনকে জড়িয়ে ধরে আছে। আর মুক্তা আস্তে করে বলছে, দেখেছো, আমি বলেছিলাম না রিয়া এখানে আসে নাই? তুমি অযথা সন্দেহ করলে। এখন তো ঘুমাতে হবে নাকি? মুক্তার কথা শুনে মুক্তার বয়ফ্রেন্ড মুক্তাকে কোলে নিয়ে বলল, এখন আর তোমাকে ঘুমাতে দিব না, আজকে সারা রাত হবে। এই কথা বলে ওরা চলে গেল। আমি বিছানার উপর বসে চিন্তা করলাম, তার মানে মুক্তা আমাকে নিয়ে জানতে চেয়েছিল রিয়া এখানে এসেছে কিনা। ভাগ্য ভালো যে আমি কোনো কিছু স্বীকার করি নাই। আসলে রিয়া ম্যাম সত্যি কথাই বলেছে, মুক্তা মেয়েটা খুব চালাক। আমাকে ভেবে চিন্তে সবকিছু করতে হবে। তবে একটা কথা কি, রিয়া ম্যামকে আমার খুব ভালো লেগেছে। সবাই বলতে পারে হয়তো সুন্দরী বলে, হ্যাঁ এটাও হতে পারে, আবার নাও হতে পারে। একজন বিশ্ব সুন্দরীর প্রেমে পড়তে সবাই বাধ্য, তবে এটা যে সত্যিকারের প্রেম তা বলা যাবে না। হয়তো আমার যেমন রিয়া ম্যামকে ভালো লাগে, তেমনি যে প্রথম অবস্থায় রিয়া ম্যামকে দেখবে তারও হয়তো রিয়া ম্যামকে ভালো লেগে যাবে। যাক, এসব ফালতু চিন্তা আমার করে লাভ নেই। এমনি সারা রাত ঘুমাই নাই, এখন একটু ঘুমিয়ে নেই। বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে দেখি ঘড়ির কাঁটায় 9টা বাজে। রাতে ঘুমাতে পারি নাই, এজন্য আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। কিন্তু আজকে আমাকে কেউ ডাক দিতেও আসে নাই। কাহিনী কি? ব্রাশটা হাতে নিয়ে ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হতে হতে একটা জিনিস আমার মাথায় আসলো, রিয়া যদি মুক্তার সৎবোন হয় তাহলে জেলে যে ব্যক্তি ছিলেন তিনি কে, যাকে আমি মুক্তার বাবা হিসেবে চিনি? আমার এই প্রশ্নের উত্তর হয়তো রিয়া ম্যামের কাছে আছে, কিন্তু রিয়া ম্যামের সাথে আমি তো আর দেখা করতে পারবো না। আমরা যে দেখা করেছি এটা হয়তো মুক্তা কোনোভাবে জানতে পেরেছে, তবে আমি কোনো কিছু স্বীকার করি নাই, এজন্য হয়তো এটাও বুঝতে পারে নাই। নিচে নামতে নামতে 9:30 মতো বেজে গেল। নিচে নামতেই দেখি সুমন আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। আমি সুমনকে এভাবে তাকিয়ে থাকতে দেখে বললাম, কি রে, আমার দিকে তুই এভাবে তাকিয়ে আছিস কেন? সুমন আমাকে ধমক দিয়ে বলল, চুপ বেটা, তুই আর কথা বলিস না। 3 বার তোর রুমের সামনে গিয়ে তোকে ডেকে ফিরে এসেছি, তোর উঠার কোনো খোঁজ খবর নেই, এজন্য রেগে চলে এসেছি। যদি ম্যাম শোয়া থেকে উঠে কফি না পায় তাহলে কি করবে জানিস তো? আমি মুচকি হাসি দিয়ে বললাম, আমার কাজ আমি বুঝে নিব, আমার জন্য তোর এত চিন্তা করতে হবে না, বুঝলি? এই মুহূর্তে বন্যা কফির মগ আমার হাতে দিয়ে বলল, কথা পরে বলো, আগে তাড়াতাড়ি ম্যামের রুমের সামনে গিয়ে দাঁড়াও, না জানি কখন উঠে যায়। আমার তো খুব ভয় হচ্ছে। বন্যার হাত থেকে কফির মগটা নিয়ে রিয়া ম্যামের রুমের সামনে চলে গেলাম। রিয়া ম্যাম সময় মতো উঠে আমার হাত থেকে কফির মগটা নিয়ে চলে গেল, তবে আমার দিকে তাকায় নাই, হয়তো সবাই সন্দেহ করবে এজন্য। যেই আমি পেছনে ফিরে চলে যাব তখন মুক্তা সামনে এসে বলল, কি ব্যাপার রনি, চোখ মুখ লাল হয়ে আছে কেন? মনে হচ্ছে সারা রাত ঘুমাও নাই। মনে মনে বললাম, এই মেয়ে তো দেখি অনেক চালাক, আমাকে কথার ভাঁজে ফেলে কথা নিতে চায়।
আমিও বললাম আসলে ম্যাম হয়েছে কি, মাঝরাতে আমি একটা ফালতু স্বপ্ন দেখেছি, এরপর থেকে সারা রাত ঘুমাতে পারি নাই, এজন্য এই অবস্থা। মুক্তা বলল তা সেটা কি স্বপ্ন ছিল? আমি মনে মনে বললাম এই মেয়ে তো দেখি অনেক চালাক, লাঠি ভেঙে যাবে তাও মচকাবে না। মুক্তা বলল বারবার তুমি কি চিন্তা করো? আমি বললাম আসলে ম্যাম একটা রাক্ষস এসেছিল আমাকে মারতে। মুক্তা বলল ছেলে নাকি মেয়ে? আমি বললাম জি মেয়ে ছিল। মুক্তা বলল বয়স কত ছিল? এবার আমি রেগে বললাম কি শুরু করলেন আপনি? আমি কিছু বলছি না বলে যা ইচ্ছা তাই প্রশ্ন করবেন। আমি কতবার বলেছি বাজে একটা স্বপ্ন দেখেছি, এজন্য আমি ঘুমাতে পারি নাই, তাও আপনি আমাকে অযথা প্রশ্ন করছেন। থাকেন আপনি, আমার নিচে অনেক কাজ পড়ে আছে। এই কথা বলেই আমার মনে হলো আমি তো এখানে এই কাজের জন্যই এসেছি। চুপচাপ কিছু না বলে নিচে চলে গেলাম। গিয়ে দেখি বন্যা সুমনের সাথে কি বিষয় নিয়ে আলাপ করছে। আমাকে দেখে থেমে গেল। আমি ওদের কাছে গিয়ে বললাম তা বাচ্চা কাচ্চা কয়টা নিবি? আমার কথা শুনে বন্যা লজ্জা পেয়ে আমাদের সামনে থেকে চলে গেল। সুমন আমাকে ঘুষি দিয়ে বলল শালা শুধু উল্টাপাল্টা কথা বলিস, এখন বল সবকিছু কি ঠিকঠাক ছিল? আমি বললাম তোর কি মনে হয় আমাকে? আমি কোনো রকম ঝামেলায় পড়তে চাই না ভাই। হঠাৎ কে জানি একটু জোরে আওয়াজ করে বলল ভেতরে স্যার প্রবেশ করেছে, সবাই নিজ নিজ কাজে লেগে পড়ো কেমন? কিছুক্ষণ পর দরজা দিয়ে ভেতরে প্রবেশ করলো মুক্তার বাবা, যিনি আমাকে জেল থেকে বের করেছে। আমার মনে হয় কি এটা মুক্তার বাবা নয়, ওরা কোনো রহস্য লুকিয়ে রেখেছে। আমি মুক্তার বাবাকে দেখে যেই কাছে যাব তখন পেছন থেকে মুক্তা ডাক দিয়ে বলল কোথায় যাচ্ছ? আমি বললাম স্যারের কাছে। মুক্তা আমাকে ইশারা করে বলল তুমি তোমার মতো থাকো, কেউ যেন জানতে না পারে তোমার আর বাবার আগে কখনো দেখা হয়েছে। মুক্তার কথা শুনে আমি জায়গায় দাঁড়িয়ে গেলাম। মুক্তা গিয়ে ওর বাবাকে জড়িয়ে ধরে বলল বাবা তুমি কেমন আছো? মুক্তার বাবা বলল এই তো মা ভালো, তুমি? মুক্তা আবার ওর বাবার গালে চুমু দিয়ে বলল এই তো বাবা আমি ভালো আছি। তুমি এতদিন পর কেন এখানে আসলে? জানো আমরা তোমার জন্য কত সময় ধরে অপেক্ষা করছি, শুধু তুমি আসবে বলে। মুক্তার বাবা হাসি দিয়ে বলল অপেক্ষার ফল মিষ্টি হয় মা। আচ্ছা এখন আমাকে তো ভেতরে যেতে দিবি নাকি? এই বলে মুক্তার বাবা মুক্তাকে ছেড়ে বাসার ভেতরে প্রবেশ করেছে। আঙ্কেল আমার দিকে একবার আড়াল চোখে তাকিয়ে একটা হাসি দিয়ে মুক্তাকে বলল জানিস মা আমি যে ছেলেকে বিশ্বাস করে এখানে পাঠিয়েছি সে আমার কথা রেখেছে, এজন্য আমি আজকে অনেক অনেক খুশি। তুই এই বাসায় যতজন কাজ করে সবাইকে বলে দে আজকে রাতে বিশাল একটা মিটিং আছে, সবাই যেন আমাদের বাসায় উপস্থিত থাকে। মুক্তা বলল ঠিক আছে বাবা, আমি সবাইকে বলছি, তুমি কোনো চিন্তা করো না, এখন ভেতরে গিয়ে রেস্ট নাও। মুক্তা সহ ওর বাবা ভেতরে চলে গেল। সুমন আমার কানের কাছে মুখ এনে বলল দেখে তো ওদের বাবা মেয়ে মনে হয় না, কেমন যেন চেহারার একটা অমিল আছে। আমি হাসি দিয়ে বললাম কে বলেছে ওরা বাবা মেয়ে? ওরা প্রতিটা মানুষ মিলে আমাদের সাথে নাটক করছে। তোর যদি বিশ্বাস না হয় তাহলে গিয়ে দেখ এই লোকটা মুক্তার আসল বাবা না, চেহারার উপরে তার একটা মুখোশ আছে। থাক এসব বলে আমাদের কি, এখন আমার সাথে কিচেন রুমে চল, তোর সাথে আমার কিছু কথা আছে। আমি সুমনকে নিয়ে কিচেন রুমে চলে গেলাম। গিয়ে দেখি বন্যা রান্না বান্না করছে আর ওর অবস্থা ঘেমে একাকার হয়ে গেছে। আমি এবার সিসি ক্যামেরার দিকে তাকিয়ে বললাম হয়তো আমরা আজকে যা কিছু বলবো তোমরা সব দেখবে এবং শুনতেও পারবে, তবে আমার একটা অনুরোধ এই ভিডিওটা কেটে ফেলবে, কাউকে কিছু বলবে না। তোমরা কি চাও না একটা ভালোবাসার জয় হোক? এই পর্যন্ত বলেই চুপ করলাম। সুমন আমার দিকে তাকিয়ে বলল তুই কি করতে চাস বলতো? এবার আমি বললাম এই মুহূর্তে এখানে তুই বন্যাকে প্রপোজ করবি, না হলে আমার হাতে মার খাবি। বন্যাকে যে তুই ভালোবাসিস সেটা বলিস না কেন? মেয়েটা তোকে ভালোবেসে কত কষ্টই না সহ্য করছে, এখন তুই বলবি নাকি? বন্যা আমার দিকে বোকার মতো তাকিয়ে আছে। আমি যে এগুলো বলবো হয়তো বন্যা তা আশাও করে নাই। সুমন ভয়ে ভয়ে বলল দেখ রনি, আমি বললাম আমি কোনো কিছু শুনতে চাই না, যদি আজকে তুই তোর ভালোবাসার কথা না বলিস তাহলে বন্যাকে কিন্তু তুই জীবনের জন্য হারাবি। এখন আমি কি বললাম বোঝ ভালো করে, ভালোবাসার কথা বলবি নাকি বন্যাকে হারাবি, কি চাস তুই? সুমন একবার বন্যার দিকে তাকিয়ে দেখলো, বন্যা সুমনের দিকে মায়াবী দৃষ্টিতে তাকিয়ে আছে। সুমন বেচারা কি করবে তাই বুঝতে পারছে না। আমি আবার ধমক দিয়ে বললাম যা করবি তাড়াতাড়ি কর, এখানে যে কোনো সময় যে কেউ চলে আসবে। সুমন ভয়ে ভয়ে মুক্তাকে আই লাভ ইউ বলে দিল। বন্যা এই কথা শুনে সুমনকে ধপ করে জড়িয়ে ধরলো। আমি বললাম আমি বাহিরে দাঁড়িয়ে আছি, তাড়াতাড়ি তোদের আবেগ কন্ট্রোল করে নে। সিসি ক্যামেরায় ইশারা করে বললাম কিছুক্ষণের জন্য এটা একটু বন্ধ করলে খুশি হব। আমি এই কথা বলতেই সিসি ক্যামেরায় একটা লাল বাতি জ্বলল। আমি মুচকি হাসি দিয়ে বাহিরে চলে গেলাম। সত্যি ভালোবাসা অনেক সুন্দর, তবে সেটা যদি সত্যিকারের ভালোবাসা হয়। আমার জীবনে যে ভালোবাসা কখন আসবে কে জানে, তবে সেই পর্যন্ত আমি অপেক্ষা করব। আমার বিশ্বাস আমি খুব তাড়াতাড়ি কাউকে পাবো। কিছুক্ষণ পর সুমন হাসতে হাসতে কিচেন রুম থেকে বের হলো। আমি সুমনের দিকে তাকিয়ে বললাম বেচারি তোর জন্য কতই না কষ্টে ছিল, এখন তো বুঝলি মেয়েদের ভালোবাসা কেমন হয়।
সুমন আমাকে জড়িয়ে ধরে বলল, তোকে অনেক অনেক ধন্যবাদ। কি বলে যে তোকে ধন্যবাদ দিব সেই ভাষা আমি খুঁজে পাচ্ছি না। আমি বললাম, থাক, আর ধন্যবাদ দিতে হবে না। আচ্ছা, এখন আমি ঘুমাবো, তুই থাক কেমন, বিকালে দেখা হবে। এই বলে আমি উপরে চলে গেলাম। রাতে ছাদে যাব বলে রুম থেকে যে বের হব তখন আমার বইটার উপরে নজর পড়ল। বইটার ভেতর থেকে আমার কেমন যেন মনে হচ্ছে লাল আলো বের হচ্ছে। এক ধ্যানে আমি বইটার উপর তাকিয়ে আছি। আচ্ছা, আসলে এই বইটার ভেতরে কি কিছু আছে নাকি নাই, এটাই তো আমার মাথায় ঢুকছে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, মায়ের মৃত্যু গল্পের 7 নম্বর পর্ব এখানে শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।